ধন্যবাদ সবাইকে। আজকে আমার অনলাইনের ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর পাঠ রাখবো। আজকে আমার অধ্যায় অষ্টম অধ্যায় মানব বসতি, হিউম্যান সেটেলমেন্টস। এই হিউম্যান সেটেলমেন্টসের মানব বসতি অধ্যায়ে আজকে আমার পাঠ। এই পাঠের তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে শুনবে। এই মানব বসতিটা কি? কোন একটা নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য মানুষ এটা প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলে বসতি স্থাপন। মানুষ যখন প্রথমেই সৃষ্টি হলো, তারা কিভাবে বসতি স্থাপন করলো সেটাই, এবং বসতির জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটাই এখানে। এই মানুষ প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগে এবং প্রকৃতির পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ বসবাস করে এবং বিভিন্ন ধরনের বসতি গড়ে তোলে। যেমন মেরু প্রদেশের জলবায়ু অঞ্চলে এস্কিমোরা বরফের ঘরে, এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে দোসালা ও চৌসালা ধরনের বসতি গড়ে তোলে। আর বিশ্বের বিভিন্ন শহরে বসতি আধুনিক নকশা নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি করে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহরে উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়ে চলেছে। বিশেষভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণও ব্যাপকভাবে হচ্ছে। আমরা বইয়ের দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে দু ধরনের বসতি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এক জায়গায় অলক্ষ বহুতল বিশিষ্ট অট্টালিকার ছবি, আর এক জায়গায় কিছু বৃক্ষ আছে, কিছু ছিন্ন ছিন্ন বসতি আছে, কিছু জমি আছে, কিছু খড়ের গাদা আছে, যেটা নিঃসন্দেহে আমরা অনুমান করতে পারি এটা গ্রামীণ বসতি। তো এই বসতিকে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের বসতি। একটা আছে গ্রামীণ বসতি, আর একটা আছে নগরায়ন, শহর বসতি। বসতি স্থাপনের কিছু নিয়ামক আছে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে এই বসতি স্থাপনের কিছু নিয়ামক আছে। এই নিয়ামকগুলো বেশ করে 6টি। তো প্রথমটা হচ্ছে ভূপ্রকৃতি। এই নিয়ামকের বসতি স্থাপনের প্রথম নিয়ামক হচ্ছে ভূপ্রকৃতি। জনবসতি গড়ে ওঠার প্রথম অবস্থা হচ্ছে ভূপ্রকৃতির প্রভাব। সমতল ভূমিতে মানুষ খুব সহজে বসতি স্থাপন করতে পারে, এবং অসমতল পাহাড়ি বা বন্দর ভূমিতে মানুষ সহজে বসতি স্থাপন করতে পারে না। কারণ এই সমতল ভূমি চাষযোগ্য এবং এখানে মানুষ সহজে বসতি স্থাপন করে তাদের জীবন জীবিকা নির্ভর করতে পারে। কিন্তু অসমতল ভূমি হলে, বন্দর ভূমি হলে সেখানে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়, এবং ভূপ্রকৃতি যদি যথেষ্ট অনুকূলে না হয়, চাষযোগ্য না হয়, তাহলে সেখানে বসতি গড়ে ওঠার প্রশ্নই ওঠে না। পরের পয়েন্ট হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্ট, যে পানীয় জলের সহজলভ্যতা। যেখানে যে অঞ্চলে খুব সহজে পানীয় পাওয়া যায় সেখানে সাধারণত বসতি গড়ে ওঠে। বিশুদ্ধ পানি পাওয়া যায়, এই জন্য নির্দিষ্ট জল প্রাপ্যতার স্থানে মানুষ বসতি গড়ে উঠছে। মরুময় ও উপমরুময় অঞ্চলে ঝর্ণা বা প্রাকৃতিক রূপে চারপাশে মানুষ সংবদ্ধ বসতি স্থাপন করে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে সাধারণত মানব বসতি গড়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাটি।
এই মাটি ও বসতি স্থাপনের পর বসতি স্থাপনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করে। মাটি যদি উর্বর হয় এবং যথেষ্ট সহজে চাষযোগ্য হয় এবং সমতল হয়, তাহলে সেখানে বসতি পঞ্জীভূত বসতি গড়ে ওঠে। কিন্তু মাটি অনুর্বর হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। মাটির প্রভাবে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়েছে। পরের পয়েন্টটা হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্য মানুষ পঞ্জীভূত বসতি গড়ে তুলত। বহিরাগত শত্রু আক্রমণ বা বন্যজন্তু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। কারণ প্রাচীনকালে আত্মরক্ষার জন্য কোনো আধুনিক অস্ত্রের প্রচলন ছিল না। এই জন্য প্রতিরক্ষার জন্য মানুষ শান্ত পঞ্জীভূত বসতি গড়ে তোলে তাদের আত্মরক্ষার জন্য, জীবন রক্ষার জন্য। পরবর্তী পয়েন্ট আসছে পশুচারণ। নিশ্চয় দেখতে পাচ্ছ যে বসতি স্থাপনের পঞ্চম পয়েন্ট হচ্ছে পশুচারণ। পশুচারণ এলাকায় শান্ত ছড়ান ও বসতি গড়ে উঠতে দেখা যায়। পশুচারণের জন্য বড় বড় পতিত এলাকা, বড় বড় এলাকা দরকার হয়। ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্তভাবে বসতি গড়ে তোলে। তথা যে অঞ্চলে পশুচারণের সুযোগ সুবিধা বেশি, যথেষ্ট পরিমাণ জমি আছে, সেখানে শান্ত পশুচারণ হয়। আমাদের মানব বসতি শেষ নম্বর পয়েন্ট হচ্ছে যোগাযোগ। প্রাচীনকালে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে উঠত। যেমন নদীর তীরবর্তী অঞ্চলে নৌ চলাচল এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধার জন্য এর বসতি গড়ে উঠেছিল। যেমন পঞ্জীভূত বসতি গড়ে উঠেছিল মিশরের নীল নদের তীরবর্তী অঞ্চলে, আলেকজান্দ্রিয়া এবং তাজিকিস্তানের সমতল ভূমিতে ও সমরকন্দে নগর বসতি গড়ে ওঠে। আমরা এতক্ষণ বসতি স্থাপনের নিয়ামক দেখছিলাম। এখানে ৬টি পয়েন্ট আছে। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বসতির ধরন। বসতির ধরনের প্রথমে আছে গ্রামীণ বসতি। যে বসতি সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তথা কৃষির উপর নির্ভর করে যে বসতি গড়ে ওঠে সেগুলো শান্ত গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি ছিন্ন বসতি, বিক্ষিপ্ত বসতি ও গোষ্ঠীবদ্ধ বসতি, যে কোনো একটি হতে পারে। গ্রামীণ বসতিতে এই ছিন্ন, বিক্ষিপ্ত বা গোষ্ঠীবদ্ধের যে কোনো একটি বসতি গ্রামীণ বসতি আওতায় আসতে পারে। এর কারণ হলো গ্রামে প্রচুর জমি থাকে। স্বভাবতই গ্রামবাসীরা খোলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে পারে। ঘর বাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা ইত্যাদি বিচারে গ্রামীণ বসতি সহজেই চিনে নেওয়া যায়। শহরের ইট সিমেন্টের নির্মাণ স্থাপনা থেকে গ্রামের মাটি, কাঠের, পাথরের বাড়িকে সহজেই আলাদা করা যায়। কৃষি প্রধান গ্রামে গোলা বাড়ি, গোয়ালঘর, ঘরের ভিতর উঠান এসবই এই অতি পরিচিত দৃশ্য। গ্রামের উঠানের চারপাশে ঘিরে শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর তৈরি করা হয়। উঠানে গৃহস্থরা ধান সিদ্ধ করা, শুকানো এবং ধান বানানো ছাড়াও নানান কাজ করে থাকে। গ্রামের শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর যেমন আলাদাভাবে গড়ে ওঠে যায় না, বসতিতে শহরেও হয় না। বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য এবং প্রাকৃতিক বায়ু সহজ পরিবেশেই আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ। আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে বসতি স্থাপনে তোমরা যে বসতি স্থাপনের নিয়ামক আছে, এগুলো যে পয়েন্টগুলো তোমরা যদি বেশ
সুন্দরভাবে অনুধাবন করতে পারো এবং এটা চর্চা করো, তাহলে এই বসতি স্থাপনের নিয়ামকগুলোকে তোমরা খুব আরো সহজে এটা অনুধাবন করতে পারবে। এই গ্রামীণ বসতিতে এসছে, আমরা এই গ্রামীণ বসতির এখানে আমরা একটা ছবি দেখতে পারি, যে ছবিটা আছে এই গ্রামীণ বসতির একটা ছবি, এবং তারপরে আসছে নগর বসতির ছবি। এটা ছবি দেখলে খুব সহজে আমরা অনুধাবন করতে পারবো যে কোনটা গ্রামীণ বসতি এবং কোনটা নগর বসতি। এরপর আসছে নগর বসতি। নগর যে বসতি অঞ্চলের অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার না করে না অকৃষি কার্যে, যেমন উৎপাদিত কৃষি উপকরণ সমূহ, উৎপাদিত শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত কাজে প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে, তাকে সাধারণত নগর বসতি বলে। তো আমরা আজকের পাঠ আলোচনা আমরা এতক্ষণ দেখলাম যে এই বসতি স্থাপন, মানব বসতি, এখানে নিয়ামক বা গ্রামীণ বসতি আমরা আলোচনা করেছি। আমরা আজকের মতো এই পাঠ এখানে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ।